ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি জুয়েল স্যার, তোমাদের সায়েন্সের স্যার। জানো, সায়েন্সের আজকে জীববিদ্যার ক্লাস করাবো। জীববিদ্যা বা বায়োলজির একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হচ্ছে জৈব অণু বা বায়োমলিকিউলস। সেই বায়োমলিকিউলসের প্রথম ক্লাস আমি অলরেডি করিয়েছি, তোমরা চ্যানেলে দেখতে পাবে। সেখানে কি না ডিটেলসে বুঝিয়েছি এবং তার সঙ্গে কিছু প্র্যাকটিস ক্লাস আমি করিয়েছিলাম। আজকে তারই দ্বিতীয় ক্লাস করাবো এবং আজকে সম্পূর্ণ প্র্যাকটিস ক্লাস করাবো। 20টার মতো প্রশ্ন আমি বেছে বেছে নিয়ে এসেছি বায়োমলিকিউলস থেকে, যেগুলো তোমাদের কম্পিটিটিভ ওয়ার্ল্ডে খুবই গুরুত্বপূর্ণ এবং কম্পিটিটিভ এক্সামে পড়ার মতো চান্স আছে। ঠিক আছে, সেই ধরনের 20টা কোশ্চেন নিয়ে এসেছি। তোমরা কোশ্চেনগুলো প্র্যাকটিস করো এবং তার সঙ্গে রিলেটেড আরও যখন কিছু কোশ্চেন আসবে তার উত্তর দেবো। মোটামুটিভাবে বলতে পারো প্রায় 20টার জায়গায় 50-60টা কোশ্চেন হয়েই যাবে। ঠিক আছে, তো চলো তাহলে আজকে কথা না বাড়িয়ে চলে যাই কোশ্চেনে। সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার, আগের দিন হয়েছিল 10টা, তাহলে সেই সিকোয়েন্স মেনে আজকে হচ্ছে 11 নম্বর কোশ্চেন। সেটা হচ্ছে গ্লাইকোজেন কী ধরনের শর্করা। আমরা জানি, আগের ক্লাসেই আমি বলেছিলাম যে আমাদের শরীরে বিভিন্ন বায়োমলিকিউলসের মধ্যে গুরুত্বপূর্ণ 3টে মলিকিউলস হলো শর্করা, প্রোটিন এবং ফ্যাট। ঠিক আছে, শর্করা, প্রোটিন এবং ফ্যাট। তাহলে সেই শর্করা, প্রোটিন এবং ফ্যাটের মধ্যে শর্করা বায়োমলিকিউলসেরই কিছু এক্সাম্পল আমি বলেছিলাম। যেমন বলেছিলাম গ্লাইকোজেন, যেটা প্রচুর পরিমাণে কোথায় সঞ্চিত থাকে না আমাদের যকৃৎ, বা যেটাকে আমরা বাংলায় যেটাকে আমরা বলি কি না যকৃৎ, ইংরেজিতে বলা হয় লিভার, এবং আমাদের গ্রাম বাংলার ভাষায় কি বলা হয় মেটে বা কলিজা। ঠিক আছে, সেই মেটে বা কলিজাতে কিন্তু কি হয়, গ্লাইকোজেন সঞ্চিত থাকে। গ্লাইকোজেন কিসের জন্য সঞ্চিত থাকে? ভবিষ্যতের জন্য, যাতে ভবিষ্যতে শক্তির যোগান দিতে পারে, সেই জন্য গ্লাইকোজেন সঞ্চিত হয়। সেটা কে সঞ্চয় করে আমি বলেছিলাম, সেটা সঞ্চয় করে হচ্ছে কে না, সেটা সঞ্চয় করে হচ্ছে আমাদের ইনসুলিন। তাই তো, কি না ইনসুলিন আমাদের গ্লাইকোজেনকে সঞ্চিত করছে। ইনসুলিন কোথায় থাকে? প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক অংশে একটা বিটা কোষ থেকে। ঠিক আছে, তো এই যে গ্লাইকোজেন, যেটা আমরা গ্লাইকোজেন ডাইরেক্ট কি আমরা পাই স্যার? হ্যাঁ, অবশ্যই পাই। আমরা যখন কোনো মাংস খাই, সেই মাংসতে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট 3টেই থাকে। সেই মাংসতে যেই কার্বোহাইড্রেট থাকে সেটারই নাম হচ্ছে গ্লাইকোজেন। তাহলে গ্লাইকোজেন কি? গ্লাইকোজেন হলো মাংসতে পাওয়া কার্বোহাইড্রেট। ওকে, তাহলে এই যে গ্লাইকোজেন, সেটা হচ্ছে কি ধরনের স্যাকারাইড? সেটা হচ্ছে পলিস্যাকারাইড, মানে অনেকগুলো কি না মৌলিক শর্করা দিয়ে গঠিত। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাব। প্রোটিনের তৃতীয়ক গঠন কি দ্বারা নির্ধারিত হয়? প্রোটিনের তৃতীয়ক গঠন বা ট্রিপল বন্ড আর কি। ঠিক আছে, ট্রিপল বন্ড গঠনটি কি দ্বারা নির্ধারিত হয়? অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স, ডাইসালফাইড বন্ধন, হাইড্রোজেন বন্ধন, নাকি পেপটাইড বন্ধন? আচ্ছা দেখো, কোন অ্যান্সারটা সঠিক হবে তোমরা একটু বলার চেষ্টা করো, আমি বলছি তারপর। দেখো, প্রোটিনের যে ট্রিপল বন্ড তৈরি হয়, সে প্রোটিনের ট্রিপল বন্ডটি গঠনটি কী দ্বারা নির্ধারিত হয়? সেটা হচ্ছে পেপটাইড বন্ধনী দ্বারা। পেপটাইড বন্ধনীটা কি না, পেপটাইড বন্ধনী হলো সেই বন্ধনী যার মাধ্যমে প্রোটিন কি করে, প্রোটিনগুলি, যে প্রোটিনের যে বায়োমলিকিউলস আছে সেগুলি একে অপরের সঙ্গে কি না যুক্ত হয়ে একটা বন্ধনী গঠন করে, একসঙ্গে যৌগ গঠন করে। ঠিক আছে, চলো 13 নম্বর কোশ্চেন তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কোনটি একটি শর্করার হাইড্রোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে ভাঙতে পারে? কোনটি এখানকার মধ্যে কোনটি একটি শর্করার হাইড্রোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে ভাঙতে পারে? তার মানে এই যে অপশনগুলো দেওয়া হয়েছে, এনজাইম, প্রোটিন, লিপিড এবং অ্যামিনো অ্যাসিড, কোনটি একটি শর্করার হাইড্রোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে, মানে কোনো একটা বিশেষ রিয়াকশন বা বিশেষ পদ্ধতির মাধ্যমে শর্করাকে কি করে ভাঙতে পারে? কে পারে?
দেখো প্রোটিন কি, প্রোটিন কি, প্রোটিন হলো একটা বায়োমলিকিউলস। সে কি শর্করাকে ভাঙে? না স্যার, সে নিজেই তো একটা আলাদা ধরনের বায়োমলিকিউলস, যা খাবার, যা শরীরের গঠন করে। লিপিড কি? স্যার লিপিড হলো একটা বায়োমলিকিউলস যারা কি করে, যারা আমাদের বিভিন্ন শরীরবৃত্তীয় ফাংশন বা কাজের সঙ্গে যুক্ত থাকে। ঠিক আছে। আর অ্যামিনো অ্যাসিড কি? স্যার অ্যামিনো অ্যাসিড মানেই তো প্রোটিন। প্রোটিনের কি না গঠনগত একক হচ্ছে অ্যামিনো অ্যাসিড, সরল বা সিম্পলিফিকেশন ফর্ম। তাহলে কি পড়ে থাকলো? সেটা হচ্ছে অপশন নাম্বার এ, এনজাইম। এনজাইমকে আমি কি বলেছিলাম? এনজাইম বা উৎসেচক আমি বলেছিলাম আগের ক্লাসে, এই হচ্ছে অনেকটা কি ঘটকের মতো, এই জন্য একে বলা হয় ক্যাটালিস্ট বা অনুঘটক। কি করে না ঘটক, যেমন বিয়ের মাঝে থেকে ওর কি না কোনো পরিবর্তন নেই, কোনো কিছুই নেই, মানে মান না মান মেয়ে তেরা মেহমান, ঠিক আছে? তো ওর কোনো পরিবর্তন নেই, কিন্তু কি মাঝখান থেকে যার যেই ছেলেপক্ষ এবং মেয়ে পক্ষর মধ্যে কি হয়ে গেল না আনম্যারিড থেকে ম্যারিড হয়ে গেল, তাদের সম্পর্ক তৈরি হয়ে গেল, তাদের ফ্যামিলির সম্পর্ক তৈরি হয়ে গেল, আসা যাওয়া হয়ে গেল, সব কিছু হয়ে গেল। বাট ঘটক কিন্তু যাকার তাই থেকে গেল, কি তার কোনো বিশেষ গঠনগত পরিবর্তন হলো না। ঠিক আছে। তাহলে এই যে এনজাইম বা উৎসেচক, এও কিন্তু সেম করে। কি করে? উপস্থিত থেকে যে বস্তুটার মধ্যে উপস্থিত থাকছে তাকে কি করছে, তাকে পরিবর্তন করে দিচ্ছে, কিন্তু নিজের কোনো পরিবর্তন হলো না। তাহলে কি না এই এনজাইম বা উৎসেচক। আচ্ছা, এনজাইম বা উৎসেচকের একটা এক্সাম্পল, একটা এনজাইম বা উৎসেচকের এক্সাম্পল বলো। একটা এনজাইম যেমন হচ্ছে অ্যামাইলেজ। কি? অ্যামাইলেজ। যেমন হচ্ছে পেপসিন। ওকে। তাহলে এই অ্যামাইলেজ, পেপসিন এরা হলো বিভিন্ন ধরনের উৎসেচক, যারা অ্যামাইলেজ হচ্ছে কার্বোহাইড্রেট ভাঙার জন্য যুক্ত থাকে, মানে কার্বোহাইড্রেটকে ভেঙে সরলিফিকেশন করে, আর পেপসিন হচ্ছে প্রোটিনকে ভাঙে বা প্রোটিনের হজমে সহায়তা করে। দেখো নিচের কোনটি নিউক্লিক অ্যাসিডের মূল উপাদান? আচ্ছা, নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে, নিউক্লিক অ্যাসিড, সেই নিউক্লিক অ্যাসিড আমরা কি জানি? আমরা জানি আমাদের শরীরের কোষে দু ধরনের নিউক্লিক অ্যাসিড পাওয়া যায়। একটা হচ্ছে কি, একটা হচ্ছে ডিএনএ বা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আর একটা হচ্ছে আরএনএ বা রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে। তাহলে এই যে ডিএনএ এবং আরএনএ বা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এবং রাইবো নিউক্লিক অ্যাসিড, এই যে এদেরকে দেখছি আমরা বিভিন্ন ধরনের নিউক্লিক অ্যাসিড, এদের মূল উপাদান কি? স্যার এরা সাধারণত প্রোটিন দিয়ে গঠিত, এবং এই প্রোটিনগুলো বিভিন্ন কোড বা ইনফরমেশনকে ধারণ করে, যেগুলো কোথায় থাকে? যেগুলোকে বলা হয় জিন। তারা জিনের নির্দিষ্ট লোকাসে, জিনের লোকাস বলা হয়, ঠিক আছে, সেই লোকাসে অবস্থান করে, এবং নির্দিষ্ট লোকাসের জিন নির্দিষ্ট শরীরবৃত্তীয় বৈশিষ্ট্যের জন্য দায়ী। ওকে। তাহলে এই যে নিউক্লিক অ্যাসিডগুলো, এদের মূল উপাদান কি? এদের মূল উপাদান হলো অবশ্যই কি না ফসফেট। কি মূল উপাদান? ফসফেট। ঠিক আছে। এবং অ্যাডেনিন সাইটোসিনও বটে। ঠিক আছে, অ্যাডেনিন সাইটোসিনও কিন্তু নিউক্লিক অ্যাসিডের উপাদান। ওকে। চলো, কোনটি ডিএনএর ডাবল হেলিক্স কাঠামো আবিষ্কারের জন্য বিখ্যাত? কোনটি বলতে গেলে এখানে কোশ্চেনটা একটু ভুল আছে। এখানে কোশ্চেনটা হওয়া উচিত ছিল যে কোন বিজ্ঞানী বা কোন সায়েন্টিস্ট ডাবল হেলিক্স কাঠামোর জন্য বিখ্যাত? কোন সায়েন্টিস্ট ডাবল হেলিক্স কাঠামোর জন্য বিখ্যাত? ঠিক আছে, গ্রেগর জোহান মেন্ডেল, অপশন নাম্বার এ। এই গ্রেগর জোহান মেন্ডেল, ইনি কিসের জন্য বিখ্যাত? ইনি একজন বিখ্যাত, প্রচণ্ড বিখ্যাত যাকে বলা যায়, ঠিক আছে, কি না একজন জীববিদ বা বায়োসায়েন্টিস্ট। তিনি কি করেছিলেন? গ্রেগর জোহান মেন্ডেল, ইনি বংশগতির জনক বলা হয় একে। মেন্ডেলকে কি বলা হয়? বংশগতির জনক। আমরা সেই ক্লাস 9-10-এ পড়ে এসছি না, সেই মটর গাছের বংশগতি নিয়ে ক্রস ব্রিডিং করেছি বা সংকরায়ন ঘটিয়েছি। কার মধ্যে? মটর, মানে সবুজ এবং গোল মটর, তার সাথে সাথে কুঞ্চিত এবং হলুদ মটর, তাই তো, বেটে লম্বা বৈশিষ্ট্যযুক্ত। তা সেই বংশগতির কে আবিষ্কার করেছে? সেটা হচ্ছে মেন্ডেল। আবার ওয়াটসন ও ক্রিক আর রবার্ট হুক
চার্লস ডারউইন। চার্লস ডারউইন কি করেছিল? তিনি হচ্ছে বিবর্তন বা এভলিউশন, ইংরেজিতে বলা হয় এভলিউশন আর বাংলায় বলা হয় বিবর্তন, সেই বিবর্তনের জনককে, সেটা হচ্ছে বিখ্যাত বিজ্ঞানী, বিখ্যাত চার্লস ডারউইন। ঠিক আছে। রবার্ট হুক কি করেছিল? স্যার তিনি কোষ আবিষ্কার করেছিলেন। আর ওয়াটসন ক্রিক কি করেছিল? তারাই হচ্ছে ডাবল হেলিক্স ডিএনএর গঠন আবিষ্কার করে। ওকে, এই জন্য এদেরকে ওয়াটসন ক্রিক মডেলও বলা হয়, ডিএনএর ডাবল হেলিক্স গঠনটাকে। কোন ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয়? দেখো, কোন ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয়? এখানে অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ রাসায়নিক নাম কি? স্যার রেটিনল। রেটিনল তার মানে কি? রেটিনল, রেটিনল মানে হচ্ছে যে স্যার রেটিনার সাথে নাম খুঁজে পাচ্ছি, তার মানে রেটিনা মানে চোখের সঙ্গে। তো এ চোখের রোগ, ত্বকের রোগ, এই সমস্ত ত্বককে ভালো রাখতে, চোখকে ভালো রাখতে কে করে? ভিটামিন এ যুক্ত, মানে দায়ী। ঠিক আছে। কোথায় পাই আমরা? বিভিন্ন, যেমন পালং শাকে পাই, ঠিক আছে, মাছের মধ্যে পাই ভিটামিন এ, ঠিক আছে। ভিটামিন বি, বি কমপ্লেক্স বলা হয়, বি এর মধ্যে অনেক আছে, B1, B2, B3, ঠিক আছে। আবার B12, B6, B5, ঠিক আছে, তাই তো, থিয়ামিন, সাইনোকোবালামিন, তাই তো, রাইবোফ্লাভিন, বিভিন্ন ধরনের। তো এই বি কিসের জন্য দায়ী? বি হচ্ছে বেরি রোগ সারাইকে ভিটামিন বি, ঠিক আছে। রক্তাল্পতা কে সারাই? ভিটামিন বি, ঠিক আছে, ভিটামিন বি এর অভাবে হয়, বেরি রোগ হয়, ঠিক আছে, বিভিন্ন রোগ হয়। আবার ভিটামিন সি, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকরবিক অ্যাসিড। এ কিসের জন্য দায়ী? ভিটামিন সি সাধারণত পাওয়া যায় টক জাতীয়, লেবু জাতীয় ফলে, লেবুতে, টক জাতীয় ফলে, ঠিক আছে। আর ভিটামিন সি কিন্তু তাপেতে নষ্ট হয়ে যায়, তাপ দিলে ভিটামিন সি নষ্ট হয়ে যায়। ভিটামিন সি আমাদের ইমিউন সিস্টেমকে জাগ্রত করে, ইমিউন সিস্টেমকে স্ট্রং করে। ভিটামিন সি এর অভাবে কি হয়? আমাদের দাঁতে মাড়ির স্কারভি রোগ হয়। কি হয়? স্কারভি রোগ হয়। ওকে। আর ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল, এটা কি? হাড় রিকেট রোগ হয়, হাড়কে শক্ত করে, ঠিক আছে, রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে। চলো, ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ এর কাজ কি? আচ্ছা দেখো, আরএনএ সাধারণত আমাদের শরীরে 3 ধরনের পাওয়া যায়। একটা হচ্ছে টিআরএনএ, ঠিক আছে, ট্রান্সফার আরএনএ বলা হয়। একটা হচ্ছে আরআরএনএ, ঠিক আছে, বা রাইবোজ আরএনএ, ঠিক আছে। আর একটা হচ্ছে টিআরএনএ, আরআরএনএ, আর একটা হচ্ছে এমআরএনএ, ঠিক আছে। তো 3টে আরএনএ পাওয়া যায়, 3 জনের কিন্তু 3 রকমের কাজ থাকে। তার মধ্যে এই যে টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ, এর নাম শুনেই বুঝতে পারছো এই কী করে? এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করার কাজে ব্যবহৃত হয়। এ কি কিসের জন্য ব্যবহৃত হয়? কি কাজ করে? টিআরএনএ, টিআরএনএ কিসের জন্য কাজ করে? সে হচ্ছে ডিএনএ গঠনে সহায়তা করে। কি করে? টিআরএনএ ডিএনএ গঠনে সহায়তা করে, ঠিক আছে। চলো, লিপিডের প্রধান কাজ কি? আচ্ছা আমরা জানি বিভিন্ন ধরনের লিপিড, যেমন হচ্ছে কি কোলেস্টেরল, বিখ্যাত একটা নাম কোলেস্টেরল, চারিদিকে এখন শুনতে পাই, তাই না? ওর কোলেস্টেরল বেড়ে গিয়েছে, ওর হার্ট অ্যাটাক হয়েছে কোলেস্টেরলের জন্য, হার্ট অ্যাটাক হবে, তেল জাতীয় খাবার খাস না, কোলেস্টেরল থাকে। সেই কোলেস্টেরল হচ্ছে এক ধরনের ফ্যাট বা লিপিড। সেই লিপিড এর প্রধান কাজ কি? শক্তি উৎপাদন, এনজাইম হিসেবে কাজ করা, কোষের গঠন করা, নাকি বংশগতির তথ্য সংরক্ষণ করা? লিপিডের প্রধান কাজ হচ্ছে কি না, লিপিডের প্রধান কাজ হচ্ছে কোষের গঠন করা। কি কাজ? কোষের গঠন করা। ওকে। নিচের কোনটি রাইবোজোমের একটি কাজ? আচ্ছা আমি যখন কোষ পড়িয়েছিলাম, কোষের মধ্যে আমি বলেছিলাম ডট 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 এরকম কোষের ভিতরে ছড়িয়ে বিক্ষিপ্ত বা এক কাছে কিছু কোষ অঙ্গাণু থাকে, যাদেরকে বলা হয় কি? রাইবোজোম। যাদেরকে বলা হয় কি? রাইবোজোম। রাইবোজোম। সেই রাইবোজোমের প্রধান কাজ কি? রাইবোজোমের প্রধান কাজই হলো প্রোটিন সংশ্লেষ করা। কি কাজ? প্রোটিন সংশ্লেষ করা। তারপরে দেখো, কোলেস্টেরলের অভাব কোন রোগের সাথে সম্পর্কিত? কোলেস্টেরলের অভাব কোন রোগের সাথে সম্পর্কিত? দেখো, আমরা একটু আগেই যখন আমি বললাম কোলেস্টেরল, আমরা এখন এই নামটার সঙ্গে খুবই পরিচিত, বলি ওর কোলেস্টেরল, আরে বাবা রক্তে কোলেস্টেরল বেড়ে গিয়েছে, সাবধান,
ওকে বলে কি না ফ্যাট জাতীয় খাবার খাস না, চর্বি জাতীয় খাবার খাস না, কোলেস্ট্রল বেড়ে যাবে, তাহলে কি হবে, হার্টের সমস্যা হবে, কি হবে, হার্ট অ্যাটাক হবে, হার্ট ফেলিওর হবে, হার্ট ব্লক হবে। তাহলে এই যে কোলেস্ট্রল, কোলেস্ট্রল যদিও দু ধরনের থাকে, ব্যাড কোলেস্ট্রল, গুড কোলেস্ট্রল। গুড কোলেস্ট্রল কিন্তু শরীরে দরকার, সে কি করে, সে হার্ট অ্যাটাককে প্রতিহত করে, সে কিন্তু আমাদের হার্টের বিভিন্ন কাজকে সহায়তা করে। কিন্তু ব্যাড কোলেস্ট্রল কি করে, ব্যাড কোলেস্ট্রল আমাদের হার্টের ক্ষতি করে, তারা আমাদের ধমনী শিরাগুলোকে জমে 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 কী করে, ব্লক করে দেয়। তার ফলে কী হয়, রক্ত আর পৌঁছাতেই পারে না, তার ফলে হার্ট ফেলিওর বা হার্ট ব্লকেজ হয়ে গেল। কিন্তু তাহলে কোলেস্ট্রলের অভাব কোন রোগের সাথে সম্পর্কিত, হার্টের সমস্যা। কি, হার্টের সমস্যা। আচ্ছা, রিকেট, রিকেট হচ্ছে কি না, রিকেট হচ্ছে হাত পা সরু হয়ে যাওয়া, ঠিক আছে, সরু হয়ে যাওয়া মানে ভিটামিন ডি এর সংশ্লেষ হচ্ছে না, কি, শরীরে হাড়গুলো সরু হয়ে যাচ্ছে, হাড়ের কোনো শক্তি নেই, ঠিক আছে। অস্টিওপোরোসিস, হোয়াট ইজ অস্টিওপোরোসিস? অস্টিওপোরোসিস মানে হলো আমরা যেটাকে বলি বাংলায় সবাই জানি যে স্যার আমার হাঁটুতে যন্ত্রণা হচ্ছে, দাঁড়াতেই পারি না, বয়স হয়ে গেলে বলে না দাদুরা দিদিরা যে আমার হাঁটুতে যন্ত্রণা, দাঁড়াতেই পারি না স্যার, গেঁটে বাত হয়েছে, গেঁটে বাত মানে বাত যাকে বলে, যন্ত্রণা, দাঁড়াতে পারে না। কোথায় না, আমাদের যে জয়েন্টগুলো আছে হাঁটু কোনায় এইগুলোতে, এই যে জয়েন্টগুলো, এই জয়েন্টগুলোতে কি হয়, আমাদের কি থাকে, জয়েন্টগুলোতে এক ধরনের কি বলবো পিচ্ছিল টাইপের, ঠিক আছে, কার্টিলেজ থাকে, ঠিক আছে, হ্যাঁ, যেগুলো কি করে এই যে আমরা হাতটা ঘোরাচ্ছি, এই মুভমেন্টটা করতে সহায়তা করে, ঠিক আছে, যাতে হাড় তো শক্ত সলিড, হাড়ে হাড়ে ঘর্ষণ না খেয়ে যায়, ক্ষয়ে যায়, সেই জন্য মাঝখানে থাকে। এই অস্টিওপোরোসিসের সময় ওইগুলো কিন্তু ক্ষয়ে যায় বয়সের সাথে সাথে, ঠিক আছে, তখন কি হয়, বাত হয়, গেটে বাত, সেটাকে বলে অস্টিওপোরোসিস। ডায়াবেটিস কি, ডায়াবেটিস সাধারণ অর্থে ডায়াবেটিস দু রকমের হয়, ঠিক আছে, ডায়াবেটিস স্যার দু রকমের হয়, একটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস, একটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। ডায়াবেটিস ইনসিপিডাস সেটা কি স্যার, সেটার আর একটা বাংলায় সেই রোগটার নাম হচ্ছে বহুমূত্র। মানে ডায়াবেটিস ইনসিপিডাস হলে তোমাকে বারবার পেচ্ছাপ পাবে, তাকে কি, তার না ডায়াবেটিস ইনসিপিডাস হয়েছে। এটা কিসের জন্য হয়, এটা স্যার আমাদের শরীরে এক ধরনের হরমোন পাওয়া যায় নেফ্রনে, নেফ্রন বলতে সেটা আমাদের কোথায় থাকে স্যার, সেটা আমাদের বৃক্কতে থাকে, বৃক্কের গঠনগত কার্যগত একককে নেফ্রন বলা হয়। সেই নেফ্রনের শেষ পাটে আমাদের একটা হরমোন থাকে যাকে বলা হয় এডিএইচ হরমোন, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। সেই এডিএইচ হরমোনের যখন ক্ষরণটা ঠিকঠাক হয় না, তখন কি হয়, তখন ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়, তার মানে বহুমূত্র রোগ হয়, তার জলের সংশ্লেষটা কি হয় না, ঠিকঠাক হয় না, তখন বহুমূত্র রোগ হয়। তাহলে এই বহুমূত্র রোগটাকে বলে ডায়াবেটিস ইনসিপিডাস। আর ডায়াবেটিস মেলিটাস হলো যেটাকে বাংলায় বলা হয় মধুমেহ। ডায়াবেটিস ইনসিপিডাসের আরেক নাম কি, মধুমেহ। মধুমেহ রোগ মানে কি, যেটা আমরা সচরাচর সবাই জানি, বলে সুগার হয়েছে, তার মানে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়া, তার মানে তার ইনসুলিন ঠিকভাবে ক্ষরণ হচ্ছে না, ইনসুলিন ঠিকভাবে কাজ করছে না, প্যানক্রিজ ঠিকভাবে কাজ করছে না, আরও ডিটেলসে বললে প্যানক্রিজের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ ঠিকভাবে কাজ করছে না। ওকে, তাহলে সঠিক অ্যান্সার হবে হার্টের সমস্যা, অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন যাব, কোনটি ডিএনএর পলিনিউক্লিওটাইড শৃঙ্খলের মৌলিক গঠন একক? ডিএনএর পলিনিউক্লিওটাইড শৃঙ্খলের মৌলিক গঠন একক কোনটি? তাহলে ডিএনএ জানি বিভিন্ন নিউক্লিওটাইড শৃঙ্খল গঠন করে, তার মধ্যে কোনটি ডিএনএর মৌলিক গঠন একক কোনটা মৌলিক জিনিস যেটা দিয়ে বারবার রিপিট হয়ে তারপরে কি হয় না জিনিসটা গঠন করে, সেটা হচ্ছে কোনটা মৌলিক গঠনগত একক, সেটা হচ্ছে ডিএনএর মৌলিক গঠনগত একক হচ্ছে কোনটা, সেটা হচ্ছে স্যার, সেটা কোনটা না, সেটা হচ্ছে নিউক্লিওটাইড। ওকে, চলো, কোন এনজাইমটি শর্করা ভাঙার জন্য দায়ী? আচ্ছা, আমি বলেছিলাম এখানে দেখো বিভিন্ন ধরনের এনজাইম দিয়েছে, প্রোটিয়েজ দিয়েছে, লিপেজ দিয়েছে, পেপসিন দিয়েছে, অ্যামাইলেজ দিয়েছে। পেপসিন কিসের জন্য দায়ী? প্রোটিন সংশ্লেষের জন্য। পেপসিন কিসের জন্য দায়ী? প্রোটিন ভাঙার জন্য, সংশ্লেষ বলছি সরি। লিপেজ কিসের জন্য দায়ী? স্যার লিপেজ ফ্যাট ভাঙার জন্য। প্রোটিয়েজ কিসের জন্য দায়ী? স্যার প্রোটিয়েজ প্রোটিন, কিসের জন্য? প্রোটিন। আর অ্যামাইলেজ কিসের জন্য দায়ী? অ্যামাইলেজ হলো শর্করা বা স্টার্চ, শর্করারই একটা পার্ট, উদাহরণ স্টার্চ, সেই স্টার্চ মানে শর্করা ভাঙার জন্য দায়ী। তাহলে কি হবে? অ্যামাইলেজ এনজাইমটি শর্করা ভাঙার জন্য দায়ী, অ্যামাইলেজ।
আরএন এর মধ্যে কোন শর্করা পাওয়া যায়? আমরা সবাই জানি আরএন এর ফুল ফর্ম কি? রাইবোজ নিউক্লিক অ্যাসিড, তাই তো, রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে এই যে আরএনএ, এই আরএন এর মধ্যে কোন শর্করা পাওয়া যাচ্ছে স্যার? স্যার সেটা হচ্ছে রাইবোজ শর্করা। কোন শর্করা? রাইবোজ শর্করা। ভিটামিন কে কোন প্রক্রিয়ায় সহায়ক? মানে ভিটামিন কে, যে ভিটামিন কে, সেই ভিটামিন কেটা কোন প্রক্রিয়া বা নিচের অপশানগুলোর মধ্যে কোন কাজটাকে সহায়তা করে বা কোন কাজটা করে বলতে পারো? রক্ত জমাট বাঁধতে কি ভিটামিন কে এর প্রয়োজন? কোষ বিভাজনে কি ভিটামিন কে খুবই জরুরি? ডিএনএ সংশ্লেষে কি ভিটামিন কে এর কাজ করে, নাকি শোষণ, নাকি কোষের শোষণ প্রক্রিয়াতে সহায়তা করে? তাহলে দেখো, শোষণ বলতে গেলে কি? শোষণ বলতে শক্তি উৎপাদন আর কি, ঠিক আছে, মানে এডিপি থেকে এটিপি তৈরি করা, ঠিক আছে। তাহলে ভিটামিন কে বা টোকোফেরল সেটা কি করে? সেটা হচ্ছে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। কি করে? রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। কোন লিপিডটি সেল মেমব্রেনের গঠনের জন্য গুরুত্বপূর্ণ? মানে গঠনের জন্য গুরুত্বপূর্ণ কোন লিপিডটি? কোলেস্টেরল, ফসফোলিপিড, ট্রাইগ্লিসারাইড, নাকি স্টেরয়েড? কোনটি আমাদের সেল মেমব্রেন, আমাদের যে সেল আছে, সেল চ্যাপ্টারে বলেছিলাম, সেই সেলের মেমব্রেন বা পর্দা, সেই কোষ পর্দা গঠনের জন্য কোনটি দায়ী? তখন বলেছিলাম সেটা হচ্ছে ফসফোলিপিড দিয়ে গঠিত। কি দিয়ে গঠিত? ফসফোলিপিড দিয়ে কোষ মেমব্রেন গঠিত। হিমোগ্লোবিন কি ধরনের প্রোটিন? আমরা জানি হোয়াট ইজ হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন কি? স্যার হিমোগ্লোবিন হলো এক ধরনের প্রোটিন যেটা আমাদের রক্তে থাকে। আরও পার্টিকুলারলি বললে রক্তের লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে, যেটা লাল কালারের লাল রঞ্জক পদার্থ। সেই প্রোটিনটা কি করে না, তারা লোহার সঙ্গে যুক্ত হয় এবং তারপর কি করে, অক্সিজেনকে পরিবহন করে। মানে রক্তে অক্সিজেন পরিবহন কে করে? সেটা হচ্ছে হিমোগ্লোবিন, ঠিক আছে। সেই হিমোগ্লোবিন হলো এক ধরনের প্রোটিন। সেটা কি ধরনের প্রোটিন? কাঠামোগত মানে স্ট্রাকচারাল প্রোটিন, পরিবহনগত মানে ট্রান্সফার করে ট্রান্সপোর্টেশন প্রোটিন, নাকি এনজাইমেটিক প্রোটিন মানে যে এনজাইম তৈরি করে বা এনজাইম করে, বা ভিটামিন সংশ্লেষকারী প্রোটিন যাকে বলা হয় প্রোভিটামিন। কিছু ধরনের প্রোটিন আছে যারা কি করে, ভিটামিনকে সংশ্লেষ করে, যেমন হচ্ছে যাদেরকে ইংরেজিতে বলা হয় প্রোভিটামিন। ওকে, সেই প্রোভিটামিন প্রোটিন নাকি? তাহলে দেখো কি না, হিমোগ্লোবিন কি করছে? অক্সিজেনকে এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করছে, মানে ট্রান্সফার করছে শরীরের বিভিন্ন কোষে। তাহলে আমি বুঝতে পারছি নাম শুনেই স্যার হিমোগ্লোবিন হলো পরিবহনগত প্রোটিন। ওকে, কি? হিমোগ্লোবিন হলো পরিবহনগত প্রোটিন। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব। কোনটি একটি চর্বি জাতীয় পদার্থ, মানে ফ্যাট জাতীয়? কোনটি একটি ফ্যাট জাতীয় পদার্থ? অপশন নাম্বার এ গ্লাইকোজেন, অপশন নাম্বার বি সেরিব্রোসাইড, অপশন নাম্বার সি সাইটোসিন, অপশন নাম্বার ডি অ্যাডেনিন। দেখো কোনো ক্ষেত্রে অপশনগুলো থেকে কিন্তু বোঝা যেতে পারে। যেমন আমি কি বললাম, গ্লাইকোজেন কি? গ্লাইকোজেন হলো স্যার পলিস্যাকারাইড, মানে শর্করার একটা জটিল ফর্ম। সেই কি করে, গ্লাইকোজেন শর্করা গ্লুকোজগুলো কি হয়, জটিল ফর্ম তৈরি করে সেটা যকৃতে গিয়ে সঞ্চয় হয়, সেটাই হচ্ছে শর্করা। তাহলে সাইটোসিন কি স্যার? সাইটোসিন তো বললেন, সাইটোসিন হচ্ছে কি না, সাইটোসিন হলো পিরিমিডিন মানে নিউক্লিক অ্যাসিড যে আমাদের পাওয়া যায় ডিএনএ এবং আরএনএর যে পিরিমিডিন আর পিউরিন থাকে, সেই পিরিমিডিন নাইট্রোজেন বেস হলো সাইটোসিন। অ্যাডেনিন কি স্যার? অ্যাডেনিন হলো পিউরিন, ডিএনএ আরএনএর পিউরিন হলো অ্যাডেনিন। তাহলে চর্বি জাতীয় ফ্যাট জাতীয় কি হচ্ছে? সেটা হচ্ছে একমাত্র সেরিব্রোসাইড হলো চর্বি জাতীয় বা ফ্যাট জাতীয় পদার্থ। কোন বায়োমলিকিউল কোষের সংকেত প্রেরণ প্রক্রিয়ার সাথে যুক্ত? দেখো অপশনগুলো দেখো, প্রোটিন, লিপিড, শর্করা, নিউক্লিক অ্যাসিড। বায়োমলিকিউল তো বটে, জৈব অণু। সেই জৈব অণু কোষের সংকেত মিনস
হচ্ছে ডাটা বা ইনফরমেশন, ঠিক আছে? সেই ইনফরমেশন বা কোড, যদি আরও ডিটেলসে বলি কোড। আচ্ছা, যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার হয় তারা কি করে, বা আইটি ইঞ্জিনিয়াররা কি করে জানি যে তারা কোডিং করে, তাই তো? কোনো প্রোগ্রাম করবে বা কোনো অ্যাপ্লিকেশন তৈরি করছে বা কোনো প্রোগ্রাম লিখছে, তখন কি করে? কোডিং করে, তাই না? কোড লিখতে হয়, কোডিং করে। কোড মানে কি? কোড মানে হলো ইনফরমেশন, কি না সিক্রেট ইনফরমেশন। সেই ইনফরমেশন আমাদের শরীরেও কিছু কোড বা ইনফরমেশন আছে, প্রচুর পরিমাণে আছে। যেমন যেমন তুমি তোমার বাবা বা মায়ের সঙ্গে মিল খুঁজে পাবে কি? অবশ্যই মানসিক গুণগত, অবশ্যই শরীরগত, দুইও গুণ তুমি খুঁজে পাবে, মিল খুঁজে পাবে, ঠিক আছে? কেন? তার কারণ হচ্ছে তুমি তোমার বাবা মায়ের কি না বাবা মায়েরই অংশ বলতে পারো, পার্টস, ঠিক আছে? তোমার বাবা মায়েরই শরীরের অংশ। কেন? তাদের শরীর থেকেই তোমার জন্ম, এবং তাদের যে ডিএনএতে, যে আরএনএতে বা ডিএনএতে যে ইনফরমেশন বা কোডগুলো ছিল, সেটা হচ্ছে তোমার বাবা বা মায়ের, তাদের বাবা মায়ের যে কোড, মানে বংশগতির, মানে তোমার যে বংশ, সেই বংশের যে বিভিন্ন ইনফরমেশনের কোড, যেগুলো তার ডিএনএতে একটা এভলিউশন বা একটা কি না একটা বিবর্তনের মাধ্যমে তোমার শরীরে, মানে তোমার যে অ্যানসেস্টার আছে, তোমার যে পূর্বপুরুষ আছে, সেই পূর্বপুরুষের ডিএনএতে সঞ্চিত হয়েছে। মানে যদি জিনিসটা বলি, দেখো সায়েন্স বলে যে আমরা হচ্ছে কি না এপ জাতীয়, মানে বাঁদরের সঙ্গে রিলেটেড কোনো একটা প্রাণীর থেকে বিবর্তনের মাধ্যমে আমাদের সৃষ্টি হয়েছে মানুষের। তাহলে তোমার কি মাথাতে কখনো কোশ্চেন আসে না যে হঠাৎ করে কেনই বা ওই বাঁদরের মতো অংশ থেকে আমরা মানুষ হয়ে গেলাম? তার কারণ বিবর্তন বা এভলিউশন তখনই ট্রিগার করে যখন আমাদের নিড, আমাদের মানসিক নিডগুলো ফুলফিল হয় না। মানে আমার ইচ্ছা হচ্ছে যে আমি ডান হাতটা ব্যবহারই করব না, আমি ধরো ডান হাতটাকে বেঁধে এইভাবে রেখে দিলাম, কারণ কি না আমার কোনোভাবে প্রয়োজন পড়েছে, ডান হাতটা ব্যবহার করলে আমার শরীরের ক্ষতি হবে। তাহলে আমি যদি ডান হাতটাকে এইভাবে রেখে দিই বেঁধে, আমার পরে যখন ছেলে হবে, তার ছেলে, তার ছেলে, এইভাবে যখন 5-7টা জেনারেশন পেরিয়ে যাবে, তার যখন ছেলে হবে, জন্মাবে, তখন দেখবে তার ডান হাতটাই হয়তো অবলুপ্ত হয়ে গেছে, ডান হাতটা ছোট হয়ে গেছে, বা সেটা কি নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হচ্ছে। কেন? কারণ আমার যখন নিড হচ্ছে না ডান হাতটার, আমার ডিএনএ এই ইনফরমেশনটা আমার ব্রেনের মাধ্যমে স্টোর করছে, মানে কোড করছে, কোডিং করছে, সেই ইনফরমেশনটা আমার ছেলের ডিএনএতে যাচ্ছে। এইভাবে যেতে যেতে একটা টাইমে কি হবে, ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে ওই ইরোর বা ডিএনএটা সিলেক্ট হয়ে যাবে, কি না পোকোড বৈশিষ্ট্য হিসেবে সিলেক্ট হয়ে যাবে। পোকোড বৈশিষ্ট্য বলতে যেটা আমাদের প্রকাশ পেয়েছে, মানে আমি লম্বা, তার মানে কি আমার পোকোড বৈশিষ্ট্য হচ্ছে লম্বা। আমার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি? বেটে। মানে আমি কি বেটে, আমার গুণ নেই, আছে, কিন্তু সেটা আমার ডিএনএতে বা আমার জিনেতে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসাবে আছে। বুঝতে পারলে? বুঝতে পারলাম তো? ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে যখন কোনো ইরোরটা ন্যাচারালি সিলেক্ট হয়ে যাচ্ছে, সেই ইরোরটাই তখন প্রকট বৈশিষ্ট্য, তখন আর ইরোর থাকছে না, তখন তোমার সেটা বংশগতির গুণ হয়ে গেল, তোমার একটা কোড, একটা জিনের কোড হয়ে গেল। বুঝতে পারলে? তাহলে সেই যে কোডগুলো, সংকেতগুলো প্রেরণ করছে, সেটা কে করছে? সেটা নিউক্লিক অ্যাসিড, মানে যাকে বলে ডিএনএ। ওকে, চলো নিচের কোনটি পেপটাইড বন্ধনের বৈশিষ্ট্য? দেখো পেপটাইড বন্ধনী কে করে? পেপটাইড বন্ধনী করে প্রোটিন, ঠিক আছে? প্রোটিন পেপটাইড বন্ধনী করে, অ্যামিনো গ্রুপ এবং কার্বক্সিল গ্রুপের মধ্যে গঠিত হয়। তাহলে প্রোটিনের দ্বিতীয় গঠন তৈরি করে, ফসফেট ও শর্করার মধ্যে থাকে, হাইড্রোলাইসিস বিক্রিয়ার মাধ্যমে ভাঙা যায়। পেপটাইড বন্ধনের বৈশিষ্ট্য কি? পেপটাইড বন্ধনী হলো সেইটাকেই বলি যেটা প্রোটিনের মধ্যে করে, সেটা কি? সেটা প্রোটিনের দ্বিতীয় বা ডাবল বন্ড তৈরি করে। কি করে? ডাবল বন্ড তৈরি করে কে না পেপটাইড বন্ধনী। কোশ্চেন নাম্বার 30 দেখো, ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? আমরা সবাই জানি ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? সেটা হচ্ছে ক্যালসিফেরল। ভিটামিন ডি থেকে কি, ভিটামিন ডি কি করে? ভিটামিন ডি আমাদের হাড়কে মজবুত করে, অস্থিকে মজবুত করে, ঠিক আছে? সেই অস্থি গঠন করে এবং মজবুত করে, এবং তার অভাবে কি হয়? হাত পা সরু হয়ে যায়, মানে হাড়গুলো দুর্বল হয়ে যায়, সেটাকে কি বলে? রিকেট বলে। স্কারভি কোন রোগের অভাবে হয়? সেটা হচ্ছে ভিটামিন সি, যার রাসায়নিক নাম হচ্ছে কি? অ্যাসকরবিক অ্যাসিড। রাসায়নিক নাম কি? অ্যাসকরবিক অ্যাসিড। ওকে, অ্যাসকরবিক অ্যাসিড হলো।
রিকেট কি না ভিটামিন ডি এর অভাবে হচ্ছে। বেরি সেটা কার অভাবে হয়? ভিটামিন বি এর অভাবে। ভিটামিন বি এর অভাবে কী রোগ হচ্ছে? বেরি হচ্ছে। পেলেগ্রা কার অভাবে হয়? এটাও ভিটামিন বি এর অভাবে। কি হয়? ভিটামিন বি এর অভাবে। ওকে, ভিটামিন বি এর বিভিন্ন পার্ট আছে, বি1, বি2, বি3, বি5, বি6, বি12, ঠিক আছে? যেমন থিয়ামিন, রাইবোফ্লাভিন, সায়ানোকোবালামিন, বিভিন্ন নাম আছে, ঠিক আছে? তাকে ওই জন্য বিকে বলা হয় বি কমপ্লেক্স, অনেক কটা ভিটামিন বি নিয়ে তৈরি। তাই বেরি পেলেগ্রা এই সমস্ত রোগগুলো কার অভাবে হয়? সেটা হচ্ছে ভিটামিন বি এর অভাবে হয়, ঠিক আছে? চলো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাস নিয়ে আবার হাজির হব। চ্যানেলের সাথে থাকো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আসছি।